শুভ সকাল কলি। শুভ সকাল জুবাইর। প্রিয় দর্শক, শুভ সকাল। প্রত্যাশার ভালো কিছু করার ইচ্ছে নিয়ে আরও একটি দিন শুরু হয়ে গেছে আজকে এই মুহূর্তে। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে সকালের বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুল কলি, সাথে আছে আমি জুলহাস জুবাইর। স্বাভাবিকভাবে প্রতিদিনের শুরুতে কিন্তু আমাদের চমৎকার কিছু প্রত্যাশা থাকে। সেই প্রত্যাশার মধ্যে একটি হচ্ছে যদি কোনো না কোনোভাবে আমরা সময়কে ধরে রাখতে পারতাম। তবে বাস্তবতার নিরিখে সবচেয়ে বড় মানব জীবনের সীমাবদ্ধতা, সেই চাওয়াটা আমাদের কখনোই পূরণ হয় না। তবে অবাক করে দেওয়াভাবে এই চাওয়াটাকে কিছু কিছু মানুষ ধরে রাখতে পারেন। সেলুলয়েডের সাদা কালো কিংবা রঙিনের মাঝে তারা আমাদের এই সময়কে কোনো না কোনোভাবে বেঁধে ধরবার চেষ্টা করেন। এমনই একজন মানুষ আজ আমাদের সাথে উপস্থিত আছেন, তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। কারণ রাজধানীর আলিয়াস ফ্রান্সিস লা গ্যালারিতে শুরু হয়েছে প্রখ্যাত ফটো সাংবাদিক আবির আবদুল্লার একক আলোকচিত্র প্রদর্শনী ক্লাইমেট মাইগ্রেন্টস ইন বাংলাদেশ শিরোনামে। এই প্রদর্শনীতে তার 34টি অসাধারণ চিত্রকর্ম স্থান পেয়েছে। তার সাথে আমরা একটু কথা বলতে চাই। তিনি আমাদের সাথে স্টুডিওতে আছেন। ডান থেকে পরিচয় করে দিচ্ছি আপনাদের সবার সাথে। আমাদের সাথে আছেন আবির আবদুল্লাহ এবং একই সাথে তার পাশে আছেন ফ্রান্সোয়া গুজো। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। যিনি পরিচালক এএফডি আলিয়াস ফ্রান্সিস ঢাকা। ফার্স্ট অফ অল দুজনকে শুভ সকাল। গুড মর্নিং টু ইউ টু। শুভ সকাল and good morning to you also. Thanks a lot. You're welcome. So basically, first thing first, what we want to know to every guest of us, like whoever come in this shows, how do you start your day, like at the morning? How to start your morning? What is the usual starting of your day? In Dakar? In Dakar? Everywhere, like. No, but I can speak about Dakar because I live near the lake. Okay. So I begin my day by walking around the lake. Then I stop to a tea shop and I take a cha, and I meet people. Lovely. That's a very energized starting of a day. Yes. And in France it's the same. You know, we have a tradition in France. Cafe is very important. Yeah. So we part of your culture, to be honest. Yes. So we spend times, you know, read the newspaper, take a coffee, meet the neighbors. So that's how you start your day. Yes, but it's not so different here in Dakar. You know, I will find the same way as in France. You might not have your favorite cafes, but we still do have fantastic cafes in Bangladesh. Yeah, that's right. All right. একটু আবির ভাইয়ের কাছে আসতে চাই। আবির, স্বাভাবিকভাবে একজন আলোকচিত্রের পুরো মস্তিষ্ক জুড়ে একটা অন্যরকম প্রেশার কাজ করে সারাদিন। যখন সাবজেক্ট চুজ করা হয়, সেই সাবজেক্টকে ক্যাপচার করা হয়, ফোকাস ঠিক হলো কিনা, ফ্রেমটা ঠিক হলো কিনা, এর সাথে আনুষঙ্গিক আরও বেশ কিছু বাস্তবতা আছে। এই বাস্তবতাগুলো মাথায় নিয়ে কি দিনের শুরুটা হয়, নাকি ঢিলে ঢালা সাদাসিধে দিনের শুরু? তো অনেক সেই অর্থে ম্যাচিওর্ড ফটোগ্রাফার, অনেক দিন ধরে ছবি তুলছি, কিন্তু যখন নতুন কোনো বিষয়বস্তুতে ছবি তুলতে যাই তখন কিন্তু এই হোমওয়ার্কটা করি। কিন্তু আসলে হোমওয়ার্কটা করি আগের দিন রাতে। এবং আপনি যেটা বললেন এক্স্যাক্টলি কোথায় ছবি তুলতে যাব, সেই লোকেশন সম্বন্ধে ধারণা নেওয়ার চেষ্টা করি, আলো কেমন থাকবে এবং কি ছবি তুলবো, এটা হচ্ছে এক ধরনের হোমওয়ার্ক। কিন্তু আবার যখন আমি অ্যাকচুয়ালি ছবি তুলতে যাচ্ছি তখন কিন্তু অনেক কিছু ইম্প্রোভাইজ করতে হচ্ছে, অনেক কিছু মিলছে না যেটা আমি আগে রাতে হোমওয়ার্ক করেছি। তো ফলে একটা কন্টিনিউয়াস কিন্তু প্রেশার বলেন, বোথ সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল, কারণ ফিজিক্যাল ফিটনেসটাও দরকার। হয়তো আমাকে 2 মাইল হেঁটে যেতে হবে এবং হেঁটে যে জায়গায় আমি ছবি তুলবো সেই জায়গায় পৌঁছাতে হবে। তো সেই ফিজিক্যাল স্ট্রেংথ এবং মাঝে মাঝে দৌড়াতেও হয়। তো এই যে কম্বিনেশন অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্রেংথ, এটা কিন্তু সারাক্ষণই মাথায় চলতে থাকে। চমৎকার। তাহলে এরকম একটা এনার্জিস মানুষ, যে মানুষটা এর মধ্যে দিয়ে প্রতিদিন যায়, তার দিনের শুরুটা কি করে সে এনার্জি গ্র্যাব করে, একটু জানতে চাই। শুরুটা কি করে হয় দিনের? আমি সকালবেলা হাঁটি, মর্নিং ওয়াক যেটাকে আমরা বলি। তারপরে হাঁটাটা আমার কাছে মনে হয় যে এটা খুবই একটা ভালো এক্সারসাইজ অ্যান্ড কাইন্ড অফ মেডিটেশন। সো হাঁটতে হাঁটতেও এক ধরনের মেডিটেশন, হোমওয়ার্ক প্ল্যান এবং কি করবো আজকে সারাদিন সেই জিনিসটা করা হয়ে যায়। এবং তারপরে তো জেনারেলি অফিসের কাজ, মেইল চেক করা, সেই জিনিসগুলি কোনো বাস্তবতা একটু একটু করে আসা শুরু করে। আমার মনে হয় যে আমরা এবার যদি একটু ঘুজোর কাছে যাই। Am I right with the name? Grosjean. Okay, I'm trying hard. We need to have a more workout on that. I mean, verbal workout on that. So tell us about your exhibition. Like, how do you come up with this? And you know, Alliance Française, it's important for us. We are committed in this kind of thing, and
as you know, how we will combine the economic growth and the carbon emission we need. So Abir, he work absolutely. It's absolutely wonderful work about this focus, this subject, which is in the mind of, should be in the mind of everybody. Yeah, The is this economic growth and There is the carbon emission that we have to use. There is a very challenging balance in between it, Yes. and whenever you're What trying can to we do? address something like climate change and its effect, you always have to bear in mind that being a country like France, there are lots of policies that you have to go through. You can simply direct, not contradict to it. But then again, an organization like Alliance Francaise de Dhaka, when you are catering an exhibition like that, what kind of pressure that you go through? What kind of pressure? Pressure, yeah. Yeah, no, we are not facing the pressure, you know, we want to, we are committed in this kind of thing, you know, it's a cultural place and an education place. Okay, we teach French, but we can teach also things like photography that to the student, you know. Yeah. Well, then you have done this kind of exhibition before. Yeah. Things related to climate change. I think it was for the COP, the last COP in France, it was in 2015. Not in here, not in Bangladesh then. Now, when No, it there was was a in COP Alliance exhibition, Francaise. Okay. COP conference. Anyways, আমি একটু আবির ভাইয়ের কাছে আসতে চাই। বোকা মাধ্যম এই জন্য বলছি, স্থির চিত্রে কথাগুলো ফুটিয়ে তোলা অপেক্ষাকৃত যে কোনো অন্য শিল্প মাধ্যম থেকে অনেক বেশি কঠিন। কারণ আপনি যখন পুরো ফ্রেমটা নির্বাচন করছেন, পুরো গল্পটা যাতে তুলে আনা যায়, পুরো গল্পটা যাতে পিছনের গল্প এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার গল্প যাতে তুলে ধরা যায়, এটা একটা চ্যালেঞ্জ তো থাকেই। ক্লাইমেট চেঞ্জের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যখন কাজ করছেন এবং বিশেষত যখন মাইগ্রেন্টস বলার চেষ্টা করছেন, ক্লাইমেট চেঞ্জের প্রভাবে যারা মাইগ্রেন্ট হচ্ছেন তাদের কথা বলবার চেষ্টা করছেন, অনেক বড় একটা দায়িত্ব এখানে নিজ কাঁধে নিয়ে নিতে হয়, অনেক জবাবদিহিতারও একটা জায়গা তৈরি হয় বিশ্ববাসীর কাছে। কিভাবে দেখেছেন পুরো বিষয়টিকে? আমার মনে হয় একজন ফটো সাংবাদিক এবং যারা সোশ্যাল ডকুমেন্টারি কাজ করছেন তাদের কিন্তু এই যে দায়বদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ। আমার একটা ছবি তোলার কারণে, একটা ভুল তথ্যের কারণে অনেক ধরনের পাঠক বিভ্রান্ত হতে পারেন। আমার দিক থেকে যেটা মনে করেছি যে আমি যথেষ্ট গবেষণা করেছি এবং আমার মনে আছে আমি 2007 সালে প্রথম যখন অ্যাসাইনমেন্টটা করি শিকাগো ট্রিবিউনের সাথে, তখনই কিন্তু আমি ক্লাইমেট চেঞ্জের সাথে সত্যিকার অর্থে পরিচিত হই। এবং তারপরে বাংলাদেশের যারা বিখ্যাত সায়েন্টিস্ট লাইক ডক্টর আতিকুর রহমান, ডক্টর আইনুন নিশাত, তাদের সাথে কথা বলি, ইন্টারভিউ নেই। তখন থেকে আমার মাথায় কাজ করে যে না, এই জলবায়ু পরিবর্তন একটা বাংলাদেশের জন্য একটা খুব বড় রকম হুমকি হয়ে আসছে। 2007 সাল কিন্তু আজ থেকে 14 বছর আগে, এবং তখন থেকে আমি কিন্তু কাজ শুরু করি এবং সিডর বলেন, সাইক্লোন আইলা বলেন, তারপরে যতগুলি বড় বড় বন্যা হয়েছে সবগুলিতে কিন্তু আমি ছুটে গেছি। কিন্তু আমার ছবি তোলার একটা বলতে পারেন যে একটা ধরন হচ্ছে যে আমি সেই জায়গায় পৌঁছাতে চাই যে জায়গায় আসলে অন্যরা পৌঁছাতে পারে না, মানে অন্য সাংবাদিক বা অন্য রিপোর্টাররা নর্মালি সেখানে যান না। একদম প্রত্যন্ত অঞ্চলে যেই মানুষগুলি একভাবে আইসোলেটেড এবং যাদের কথা হয়তো মেইন স্ট্রিম মিডিয়াতে তেমনভাবে আসে না, যে গল্পগুলো আমরা জানতে পারি না, যেগুলি আমরা জানতে পারি না। এবং আমি মনে করি ওইটা আমার একটা বড় রেসপন্সিবিলিটি যে একটা বড় অংশের মানুষের কথা কিন্তু আনহার্ড থেকে যায়। এবং শুধু সেই ছবি তোলা না, আমি মনে করি আরেকটা বড় দায়িত্ব হচ্ছে সেই মানুষের গল্পগুলি, কথাগুলি আমার ছবির মাধ্যমে যে প্রতিষ্ঠানে কাজ করছি সেই প্রতিষ্ঠানের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে, বিশেষ করে এই বিশ্ব নেতাদের কাছে, পলিসি মেকারদের কাছে পৌঁছানো, যাতে করে তারা একটা চেঞ্জের জন্য একটা অ্যাকশন নিতে পারেন। এবং আলোকচিত্রীর কাজই হচ্ছে সেটা, যে সেই তুলে ধরা এবং মাধ্যমটা হওয়া এবং এই যে উদ্বাস্তু বা শরণার্থী আমরা যাদেরকে বলছি, জলবায়ু শরণার্থীদেরকে বলছি, তাদের চ্যানেল হয়ে তাদের ভয়েসটাকে রেইজ করা, এক্সিবিশনের মাধ্যমে হোক, লেখার মাধ্যমে হোক। আমি সে কারণেই অলিয়াস ফ্রান্সিসে এই এক্সিবিশনটা করা। চমৎকার। আসলে একটু আপনাকে বাড়তি করে কৃতজ্ঞতা জানাতে চাই এই জন্য যে এদের নিয়ে অনেকেই ভাবেন না। অনেক গল্পের শেষ পাতাটার মতো
এরা হন না, মানে গুরুত্বপূর্ণ না অনেকের জীবন, অনেক রাষ্ট্রের জন্য এরা গুরুত্বপূর্ণ না। কারণ যদি গুরুত্বপূর্ণ হতো তাহলে COP26 আমরা দেখেছিলাম শক্তিশালী নেতাদের পক্ষ থেকে তেমনই প্রতিফলন আসতো, জলবায়ু বাস্তু যারা আছে তাদের নিয়ে, শরণার্থীদের নিয়ে একটু ভিন্নভাবে ভাবা হতো। এবং বিশাল চ্যালেঞ্জিং কাজ করছেন। এখানে আমি আপনার সাথে একটু যোগ করতে চাই, তার একটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এবারে কিন্তু COP26 থেকে যারা গরিব দেশ তারা কিন্তু তেমন একটা সহায়তা প্রত্যাশার প্রাপ্তি বা প্রত্যাশার প্রতিফলন হয়তো সর্বোচ্চ হয়নি। তাই এই একটা জায়গায় যখন কাজ করছেন এটা একটা বিশাল চাপ। এই চাপটা নিয়ে একটু বাড়তি কথা বলতে চাই, তবে বিরতি থেকে ফিরে আসবো যখন তখন। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি আমরা, বিরতির পর আবারও ফিরে আসবো গল্প এবং আড্ডায়, সাথেই থাকবেন। ফিরছে করে বিরতির পর আরো একবার স্বাগত। দেখছেন সকালের বাংলাদেশ। জুবাইর সাথে আছি, সাথে আমার সহকর্মী কলিও আছে এবং চমৎকার দুজন অতিথি আমাদের সাথে আছেন। কথা হচ্ছিল যাদের সাথে আলোকচিত্রী আব্দুল আবির আছেন আমাদের সাথে, এবং ফসওয়া গুজো যিনি পরিচালক আলিয়াস ফ্রান্সিস। We are trying hard. We're trying our level best. Definitely. Probably a new French course will make our life a bit easy. Yeah. If you want, I can come here every morning and teach French. Yeah, that Wow, can be that's a very not a good bad addition to idea. this show. That can be a very good addition to this show. We'll consider that part. Yeah. Anyways. ওয়েল, আমি একটু আবির আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি তো এই যে আলোকচিত্র নিয়ে কাজ করছেন অনেক দিন হলো, বাংলাদেশের আলোকচিত্র তুলে ধরার সময় আপনার মানে থাকে না যে ভেতর থেকে যে অনুভূতিটা হয় মানুষের জন্য, বা মানুষ কি পর্যায়ে আছে তাদেরকে তুলে ধরার যে চেষ্টা, আপনি কি মনে করেন আপনার ভেতর থেকে কি ডাক আসে? প্রথমত আমার যেটা মনে হয় যে আসলে বাংলাদেশকে কিন্তু পাশ্চাত্যে খুব নেগেটিভভাবে উপস্থাপন করা হয়, এবং সেটা আলোকচিত্রে না, বিভিন্নভাবে বাংলাদেশকে প্রায় প্রতিবাদ, দুর্নীতির দেশ, গরিব দেশ, খরাপ্রবণ দেশ, বন্যাপ্রবণ দেশ। তো এটা তো মাথায় থাকেই যে এটাকে কাউন্টার করা। কিন্তু আমি যখন বিশেষ করে এরকম ক্লাইমেট মাইগ্রেন্টস বা ন্যাচারাল ডিজাস্টারের ছবি তুলতে যাই, তখন কিন্তু আমি চেষ্টা করি যে এই শুধুমাত্র দুর্দশা না তুলে মানুষের যে স্ট্রেংথ এবং বিশেষ করে বাঙালিদের যে আসলে ভেতরের শক্তি এবং ঘুরে দাঁড়ানোর যে প্রবণতা এবং লড়বার যে অসাধারণ সাহস, ক্ষমতা, এবং আমি সেই ক্যারেক্টারগুলি খুঁজি যেই ক্যারেক্টারের মাধ্যমে আসলে রেজিলিয়েন্স, পাওয়ার অফ দ্য পিপল দেখানো সম্ভব হয়। সুতরাং আমার ছবিতে আমি কনসিয়াসলি আনার চেষ্টা করি যে তাদেরকে ভিকটিম হিসেবে না দেখানো, বরঞ্চ তাদেরকে ফাইটার হিসেবে দেখানো, যে কোনো এরকম প্রতিকূলতাকে তারা রুখে দাঁড়িয়ে বা তারা সেই প্রতিকূলতার কাটিয়ে তারা যাতে আবার স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করতে পারেন। যদিও এটা খুব আমাদের কাছে, শহরের মানুষের কাছে মনে হয় এটা হয়তো সহজ, কিন্তু আসলে কঠিন। কারণ আমি দেখেছি দিনের পর দিন যারা 14 দিন, 3 সপ্তাহ, 1 মাস পানির সাথে যুদ্ধ করছে, তাদের জীবনটা আসলেই কঠিন। কিন্তু এই মানুষগুলি আবার প্রচন্ড সাহসী, কারণ প্রতি বছরই তাদের বন্যা ফেস করতে হয় এবং তারা সেটার জন্য কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকেন যে আগামী বছর বন্যায় আমি সেই দুর্দশাটা কিভাবে কাটাবো। একদম, সে ওই প্রস্তুতিটা থাকে। কিন্তু এখন যেটা হয়েছে যে আগে যেমন একবার বন্যা হতো এবং তখন বলা হতো যে বাংলাদেশে আসলে ক্লাইমেট চেঞ্জ সেরকম ভাবে না, কারণ এটা ফ্লাড প্রন এরিয়া, এটা আসলে ন্যাচারাল কারণেই ফ্লাডিংটা প্রতি বছর হয়। কিন্তু এখন দেখা যায় যে প্রতি বছর 2 থেকে 3 বার বন্যা হয়, এবং সেটা কিন্তু কৃষকদের জন্য খুবই সমস্যাজনক। কারণ দেখা যায় একবার বন্যা শেষ হওয়ার পরে যখন সে আবার ফসল লাগাচ্ছে, ঠিক সেই ফসলগুলি কিন্তু আবার বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। ফলে সে কিন্তু তার মাটি উর্বর হচ্ছে, কিন্তু সে কিন্তু কাঙ্ক্ষিত ফলন পাচ্ছে না। নিশ্চয়ই। এবং যখন ঘরে ফসলটা তুলবার কথা তখনই একটা ভয়াবহতার মধ্যে দিয়ে যেতে ফ্ল্যাশ ফ্লাডিং হচ্ছে। আর কৃষকদের কিন্তু এটা আসলেই আমার মনে হয় লিমিটেশনসের একটা জায়গা আছে, যে তারা কিন্তু খুব বেশি সুবিধা থেকে কিন্তু তারা কেউই প্রকৃতির বিপরীতে যাওয়ার অধিকার বা ক্ষমতা আসলে রাখি না। হ্যাঁ, আমরা যদি চেষ্টা করি, আমরা যদি চাই, হয়তোবা আমরা হয়তো তাদের জন্য কিছুটা হলেও জীবনটাকে সহজ করতে পারি। আমি একটু অ্যাড করতে চাই, একটা খুব ইন্টারেস্টিং এই কথাটা আসলো যে আসলে কি করার তাদের জন্য সম্ভব। আমার কাছে মনে হয় যে আমরা হয়তো বাঁধগুলিও যদি সঠিক সময়ে নির্মাণ করে দিতে পারি, কারণ আপনি দেখবেন যে আমাদের একটা প্রবণতা আছে, ঝড় শুরু হওয়ার আগে, সাইক্লোন শুরু হওয়ার আগে তখন দেখা যায় যে তড়িঘড়ি করে বাঁধ নির্মাণের একটা প্রচেষ্টা চলছে, যেটা আসলে সম্ভব না কখনো। এবং কালকেও আমি দেখছিলাম, কালকে আসলে ছিল সিডরের 14 বছর পূর্তি। সেই সিডরের বাঁধগুলিও কিন্তু এখনো ঠিক মতো মেরামত করা হয়নি।
সুতরাং যেটা হয় যে জ্বরের সময় যেই পানিটা বাড়তি পানিটা আসে সেই পানিটা কিন্তু এখনো তাদের বাড়িতে এবং শুধু তাই না আবির, মাঝে মাঝে আমি বিস্ময়ে মানে অবাক, জানি না ভাষাটা আমার কি বলা উচিত, আমি বিস্মিত হই, শিহরিত হই বিস্ময়ে এটা চিন্তা করে যে অভিজ্ঞজনেরা কোনো না কোনোভাবে তো জানেন যে আমার ফোরকাস্টিংটা থাকে, ভয়াবহতার মাত্রাটা সম্ভাব্যভাবে কি হতে হয় এবং আমার প্রস্তুতিটা সামঞ্জস্যপূর্ণ কিনা, আমার বাঁধগুলো যে আমি নির্মাণ করছি, নামকো আস্তে বাঁধ নির্মাণ করছি কিনা, সে বাঁধের আরো বড় কথা হচ্ছে প্রতিরোধের সক্ষমতা আছে কিনা, যেই আমাদের যে ক্ষতি আমরা করে আমাদের হয়েছে সেটা থেকে তো আমাদের শিক্ষা নেওয়া উচিত যে ভবিষ্যতে, এই যে আপনি বললেন 14 বছর গতকাল পূরণ হয়েছে, সেই বেড়িবাঁধগুলো এখনো হয়তো সঠিকভাবে নির্মাণ করা হয়নি। আমাদের যে ভুল বা যে আমাদের বিপদ আমরা কাটিয়েছি সেটা থেকে তো আমাদের শিক্ষা নিয়ে ভবিষ্যৎটাকে কিছুটা হলেও যেন ভালো হয় সেই নিশ্চয়তার চেষ্টাটা করা উচিত। নিশ্চয়ই। এবং একই সাথে খণ্ডকালীন অর্থনৈতিক যাই হোক লাভবান হওয়ার কারণে বিশাল বড় ক্ষতির হাত থেকে নিজেদের রক্ষা করাটা অনেক বেশি জরুরি। Guja, we'll come back to you again. When you are as an organization catering exhibition like this, you always should have in mind, while I'm addressing an international issue, that needs to be heard. Do you forecast or do you plan your year accordingly, or whenever you have an interesting photographer like Abir who comes up to you with the idea, then you try to cater it? Is there an inbound decision that will throughout the year? In fact, we try to find some link also with, we just coming here, we were speaking about exhibit this in India, you know, because we have a Alliance Française network also in India, 14 Alliance Françaises, so we were speaking about that, you know, and also to try to build some link with, we will have in Feb one architecture project also in Purandaka. So it's also part of this conscience that we have to get about this climate changement problem. Definitely, at least for the powerful nations throughout the world, wherever you have that your network, there is a very good scope of Abhi's work to be projected or to be displayed in front of the decision makers, right? And Alliance Française definitely would work on that. Yeah. The smile course, says so. we hope At least the smile says so. Yeah. আচ্ছা, আমি আবার একটু আবির আব্দুল্লাহর কাছে ফিরে আসতে চাই। আলোকচিত্র তো আসলে অনেক ধরনেরই হয়ে থাকে, আপনি এই যে ভিন্ন ধরনের ছবি তোলার যে প্রবণতা কেন এবং কি থেকে আপনার মনে হলো যে আপনি এই ছবি তুলবেন? আমি যখন ছবি তোলা শুরু করি তখন আমার কাছে মনে হয়েছিল যে আসলে বোকার বাক্স বলছিলেন আপনি, তো এই যে বোকার বাক্স থেকে যেই শক্তিশালী ছবিগুলি বের হয়, খুব শক্তিশালী একটা মাধ্যম। আমরা অন্য যেই ভিজুয়াল মাধ্যমগুলির কথা যদি ভাবি, আমি মনে করি যে একটা ছবি অনেক শক্তিশালী, যেটা বলা হয় যে এই একটা ছবি 1000 শব্দের থেকে শক্তিশালী, সেটা একটা দিক। কিন্তু আমার মনে হয়েছে যে আমরা আসলে পৃথিবীতে আমাদেরকে সৃষ্টিকর্তা পাঠান প্রত্যেকেরই কোনো না কোনো সামাজিক দায়বদ্ধতা দিয়ে, আমার ব্যক্তিগত ফিলসফি সেটা। তো আমি মনে করি আমি যখন ছবি তুলছি তখন আমি ছবি দিয়ে মানুষের কিভাবে কাজে লাগতে পারি, কিভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি। তো আমার শুরু থেকেই কিন্তু আমি কাজ করেছি সোশ্যাল ইস্যু নিয়ে, এনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে এখন কাজ করছি, কিন্তু আমার একটা কাজ আছে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নিয়ে, যেটা আমাদের 71 সালের মানে অর্জন, আমাদের একটা বড় কি বলবো আমাদের ইতিহাস বলি, আমাদের বাঙালির অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। আমি সেই যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে গিয়েছি, তাদের ছবি তুলেছি। তো আমার ভেতরে ওই জিনিসটা কাজ করে যে না, মানুষের জন্য কিছু করা। অনেক ফটোগ্রাফার অনেক ধরনের কাজ করে এবং করবেন, তাদের সবার যে একই রকম ছবি তুলতে হবে তা না। কেউ কমার্শিয়াল ছবি তুলছেন, কেউ ফ্যাশন ফটোগ্রাফি করছেন, কেউ এরিয়াল ছবি তুলছেন, কেউ পানির নিচে যেই আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করছেন। সো এই জনরাগুলি থাকবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একজন সোশ্যাল ডকুমেন্টারি ফটোগ্রাফার হিসেবে যে রেসপন্সিবিলিটি, সেটা আমার প্রথম থেকেই ছিল যে না, আমি আই ওয়ান্ট টু ডু সামথিং ফর দ্য পিপল। কিন্তু আমি একটা বাস্তবতা ভুলে গেলে চলবে না, প্রতিটা কাজের সাথে একটা তো অর্থনৈতিক সংযোজন থাকতে হয়। আপনার কাছে আসলে যে বিষয়টি জানতে আগ্রহী, যে আপনি যেই জন্যটা বেছে নিয়েছেন অপেক্ষাকৃত চ্যালেঞ্জিং, কিন্তু অর্থনৈতিকভাবে কি ততখানি নিশ্চয়তা বা নিরাপত্তা দেয় কিনা এটা জানতে, তবে তার আগে একটা বিরতিতে আমাদের যেতে হবে। দর্শক যারা দেখছেন, যারা ফটোগ্রাফিতে নিজেদের ক্যারিয়ার করতে পারেন, আজকের এই পর্বটি অসাধারণ একটি উপকরণ হয়ে থাকবে আপনাদের জীবনে। তাই বিরতির উপরে যখন ফিরছি, কোথাও যাবেন না, সাথেই থাকবেন।
আর একবার আমন্ত্রণ বিরতির পর সকালের বাংলাদেশের সাথে আছি কলি এবং জুবাইর, এবং আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমাদের সাথে আছেন আবির আব্দুল্লাহ এবং আমাদের সাথে আছেন ফসোয়া গুজো। এবার পেরেছে কলির এবার হয়েছে, চমৎকার। যাক, আবিরের কাছে যে প্রশ্নটাই ছিলাম, অর্থনৈতিক সম্পৃক্ততা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমি যে শ্রমটা দিচ্ছি শ্রমের মূল্যায়ন হয়তো শাব্দিক অর্থে পাচ্ছি, তালি দিচ্ছে, চমৎকার বাহবা পাচ্ছি, অ্যাওয়ার্ডও পাচ্ছি, কিন্তু অ্যাওয়ার্ড দিয়ে জীবনের সকল চাহিদা পূরণ হয় না আবির। না, খুবই বাস্তব কথা, এবং বিশেষ করে ডকুমেন্টারি ফটোগ্রাফি বা ফটো জার্নালিজমে টিকে থাকা অর্থনৈতিকভাবে খুবই চ্যালেঞ্জিং, এবং সেটা যদি আবার ফ্রিল্যান্সিং হয় তা আরও কঠিন। কিন্তু আবার অনেকেই যেটা করেন যে গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করেন, কেউ অ্যাওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করেন, যে অ্যাওয়ার্ডগুলি মনিটারি একটা থাকে, ভ্যালু থাকে। সুতরাং আমি মনে করি যে অন্য যে কোনো জনরার থেকে সোশ্যাল ডকুমেন্টারি ফটোগ্রাফি বা ফটো জার্নালিজম ইজ মোর চ্যালেঞ্জিং, স্পেশালি আপনি যদি ফ্রিল্যান্স হন। কিন্তু আপনি যদি কোনো অর্গানাইজেশনের হয়ে কাজ করেন, সেক্ষেত্রে হ্যাঁ, আপনি মাস শেষে একটা স্যালারি পাচ্ছেন, সো আপনার একটা অর্থনৈতিক নিশ্চয়তা থাকছে। কিন্তু আবার দেখা যায় যারা খুব ভালো করছে এবং যাদের নেটওয়ার্ক ভালো, তারা কিন্তু আবার সার্ভাইভ করছে, তারা অ্যাসাইনমেন্ট পাচ্ছে। তো আমাদের ইয়েতে একটা কথা বলা হয়ে থাকে যে, তো ইফ ইউ ওয়ান্ট টু বি এ photojournalist in this field, if you want to get work, either you have to go to Paris or London or based in Bangkok, because এই তিনটা জায়গা থেকে কাজ ডিস্ট্রিবিউট হয়। সো কিন্তু সেটা আমাদের পক্ষে আসলে সম্ভব না, এবং বেশিরভাগ ক্ষেত্রে ইউরোপিয়ান ফটোগ্রাফার তারা কিন্তু তাদের বেস হচ্ছে ব্যাংকক অথবা দিল্লি, কারণ তারা জানে যে দিল্লি এবং ব্যাংককের লিভিং কস্ট কম অ্যাকর্ডিং টু লিভিং ইন প্যারিস, ইউকে অর ইউএস। সো এবং এই এলাকা অনেক বেশি দুর্ঘটনা প্রবণ। সো কোনো কিছু হলে ব্যাংকক থেকে সে ইজিলি মুভ করতে পারছে, দিল্লি থেকে ইজিলি মুভ করতে পারছে, এবং জানেন যে তাদের ভিসা বা তাদের ওই ট্রাভেল জটিলতাগুলো খুবই কম। আমাদের ক্ষেত্রে সেটা মানে অকল্পনীয়। আমাদের একটা মানে বলতে হয়তো খুব হবে যে পাশের দেশের ভিসা পেতেই মনে হয় যে আমাকে মানে ফুলসিরাত পাড়ি দিতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে জটিলতাগুলো বেশি আমাদের ক্ষেত্রে, বেশি, এবং সেই সব কারণে আমার মনে হয় যে ডকুমেন্টারি ফটোগ্রাফি হিসেবে আসলে ফিনান্সিয়ালি সার্ভাইভ করাটা খুবই চ্যালেঞ্জিং, কিন্তু অসম্ভব না। কারণ আমি মানে এতদিন ধরে সার্ভাইভ করেছি, যদিও এর ভিতরে আপস অ্যান্ড ডাউনস আছে, এবং আমি প্রতিষ্ঠানেও কাজ করেছি, এখন যেমন একদম সম্পূর্ণ ফ্রিল্যান্স কাজ করছি। সো আমি ওই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হচ্ছে, কিন্তু আমার এক ধরনের পরিকল্পনাও থাকে যে না, আমি আসলে কিভাবে কাজ করব বা কিভাবে কাজ পেতে হয়। সুতরাং যারা ফ্রিল্যান্স কাজ করতে চান তাদেরকেও কিন্তু একভাবে ওয়ার্কআউট করতে হবে, নেটওয়ার্ক ডেভেলপ করতে হবে, এবং হাউ টু সার্ভাইভ সেই কৌশলটা আয়ত্ত করতে হবে। এবং ওই দিনটা কিন্তু শেষ যে আবির আব্দুল্লাহ একটা বড় ফটোগ্রাফার, মানুষজন আমার কাছে আসবে কাজ নিয়ে, ফরগেট অ্যাবাউট দোজ ডেজ। এখন মার্কেট অনেক বেশি চ্যালেঞ্জিং, সেলফ প্রমোশন, আপনার নিজেকে নিজেই ক্লায়েন্টের কাছে যেতে হবে এবং সেল করতে হবে। আসলে কাজের ক্ষেত্রে এই ব্যারিয়ারগুলো থাকাও উচিত না। আমার মনে হয় যে আমি যখন কাজ করতে চাই, এটা কাউকে বলার মধ্যে কোনো লজ্জার কোনো কিছু নেই। একদম একদম একদম। যাই হোক, গুজো, a 15-day exhibition, do you think people will get the right message, or is it enough for a 15-day exhibition to No, definitely it's not enough, but it's a sign, so, and we can build the things around that and try to keep the way. But it was a great success Friday, so we were happy about that, and it was a good turnout? Yeah, definitely. So, and I think the youth is very engaging in Bangladesh. Engaging about that, yeah. Lovely. The one thing that Abir was mentioning, that there is a very good challenge in whenever we are considering the financial part of being a disaster photographer, or a person who goes through the environmental change and photographs all these documents. So is there any scope for Alliance Francaise to cater photographers like Abir, or people who are has taken this challenging job to cater them, or is there any forecasting that there would be tentatively grants or scope for photographers like Abir? No, but we can, we are also in charge of the student mobility. We have one office, Campus France, and in France we have this national school in Arles, National School of
photography. So I think maybe we There can be something that work try out. to organize some student exchange. It's one way. Right. Well, It's one way to what you get it. think, like what's your motto behind this kind of exhibition? What do you want from it as an exhibitor? What do you want as an organization? What do you want from the exhibitions like the one that You know, he speak about the daily life in this condition, and nobody knows exactly how you can cook in this kind of condition. And you can see the work of Albert is absolutely wonderful because he catch this part of the daily life. The moment. Yes, and you can see people who try to survive, to struggle to make their life. You know, so who knows about this 20% of the Bangladeshi land who were affected by the? Who will know in France, even in Dhaka, you know? There are not much people that know about it. Yeah. আবির ভাই একদম শেষ প্রশ্ন আপনার কাছে দুঃখিত এমন একটা এক্সিবিশন থেকে আপনার প্রত্যাশা কি থাকে কি ধরনের প্রত্যাশা থাকে আমি এই প্রদর্শনীটা আসলে প্যারিসে হয়েছে এই গত 26শে অক্টোবর থেকে 26শে আগস্ট থেকে সেপ্টেম্বর শেষ অবধি এবং সেটা ছিল সবথেকে বড় ফটো জার্নালিজম ফেস্টিভ্যাল যেটা ভিসা পলিমাস বলা হয় এবং আমি ইন্টারেস্টিং ওপেনিংয়ের দিনে সেই প্যাপিনিও থেকে একটা মেয়ে এসে বলল যে আমি কিন্তু আপনার এক্সিবিশন ওই ইয়েতে দেখেছি প্যারিসে দেখেছি তো দ্যাট ওয়াজ এ গুড অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড অ্যাকনলেজমেন্ট কিন্তু আমার কাছে আমার প্রধান যে উদ্দেশ্য ছিল মানে একদম বছরের শুরু থেকেই উদ্দেশ্য ছিল আমি COP26-কে টার্গেট করেছিলাম এবং আমার আসলে ইচ্ছে ছিল এক্সিবিশনটা ইউকেতে এবং গ্লাসগোতে করার কিন্তু যেটা হয় যে আসলে নেটওয়ার্কের কারণে হয়নি কিন্তু তখন আমি দেখলাম যে না ভিসা পলিমাস একটা খুব বড় প্ল্যাটফর্ম এবং সারা পৃথিবীর সবথেকে বড় বড় এডিটররা এখানে জমায়েত হন তারা কাজ নিয়ে আলোচনা করেন তো এই আমার কাজটা যেমন অনেকগুলো ম্যাগাজিনে ছাপা হয়েছে ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে স্প্যানিশ ম্যাগাজিনে রেডিওতে ইন্টারভিউ হয়েছে গিওতে ছাপা হবে তো এটার মাধ্যমে আমি মনে করি যে বার্তাগুলি পৌঁছায় একটু একটু করে হলে পৌঁছায় তো COP27 এবং জলবায়ু উদ্বাস্তু জলবায়ু শরণার্থীদের আমার কাছে যেটা বিশেষ করে মনে হয়েছে যে তাদের অবস্থান বিশ্ববাসীকে জানানো অনেকে জানেন কিন্তু যেই বার্তাটা আসলে দিতে চাই যে না শুধু এদের জন্য দুঃখ প্রকাশ করলে হবে না আমাদের আসলে করবার মতো অনেক কিছু আছে আমাদের যে কম্পেনসেশনটা দরকার সেটা আমরা প্রাপ্য ন্যায্য প্রাপ্যটুকু আমাদের যাতে বুঝিয়ে দেয়া আমরা যাতে পাই এবং সেটা ছবির একটা শক্তিশালী মাধ্যম যেহেতু গুজো যেটা বলছিল যে মাই ফটোগ্রাফস আর ভেরি পাওয়ারফুল অ্যান্ড ইট টেলস এভরিথিং সো আমি মনে করি এই শক্তিশালী মাধ্যমের একটা বার্তা হবে যে আমাদের ক্ষতিপূরণ বা আমাদেরও তেমন প্রত্যাশা থাকবে এবং শুভকামনা আপনার এই আয়োজনের জন্য আপনার এক্সিবিশনের জন্য and thank you very much Gujo for catering an amazing exhibition because this will spread a very positive and realistic picture of what we go through how we deal with it and what are the casualties that we have to face whenever we are having a natural disaster. Thank you very much for joining us here today in the morning. Thank you so much. Thanks a lot. Thank you both of you. দর্শক এতক্ষণ ধরে যাদের গল্পগুলো আপনাদের জানাবার চেষ্টা করছিলাম তারা বাস্তবতা বিশ্ববাসীর সামনে তুলে ধরবার চেষ্টা করছেন আপনি আপনার অবস্থান থেকে আপনার চারপাশের বাস্তবতাটাকে একটু মেলে ধরবার চেষ্টা করবেন দেখবেন জীবন অনেক সহজ জীবন অনেক সুন্দর এবং বিশ্বাস করতে হবে পরিবর্তন যে কোনো কিছুর মধ্যে দিয়ে হতে পারে সেটা আপনার চিন্তা আপনার শিল্প অথবা যে কোনো কিছু সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিব শুভ সকাল ভালো থাকবেন সবাই